ওই অন্যদিন ছবিতে ক্লোজিংয়ে একটা মেটাফোর আছে যেটা লিটারালি সত্যি হয়ে গেছে 2024-এ। যেই জনপদ একটা অ্যাক্টিভ বদ্বীপের মধ্যে বসে আছে, সেই জনপদে আপনার সমস্ত উন্নয়ন প্রকল্প রোডস অ্যান্ড হাইওয়েজ বেসড। কলোনাইজারদের ভাষায় গালিতে রূপান্তরিত করছি। আমরা বলি চাষা অথবা চাষার বেটা। আমি জানি না এটা বানাইতে পারবো নাকি। এর আগে আমাদের অনেক গুণীজন ফিল্ম মেকাররা কিন্তু নিজেরা ছবি দেখানোর জন্য অনেক জীবনপাত করছেন। আমিও যে একদম করিনি তা না। মানে দেখেন, রাজনীতির ভাষায় যদি বলি তাহলে আসলে আপলিটিক্যাল বলে পৃথিবীতে কোনো কিছু নাই। আমি মুখে গামছা ফেঁচে যাই বলে আপনি হয়তো দেখতে পান না। আজ বিশ্ব সিনেমা দিবস। গল্প বলার সেই জাদুকরী শিল্প যা কখনো আমাদের কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো ভাবতে শেখায়। সেই সিনেমার উদযাপনের দিন আজ। আর এই বিশেষ দিনে আমরা বসেছি বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নির্মাতার সাথে, যিনি তার ক্যামেরার চোখে দেখান সমাজ, মানুষের ভিতরে গল্প ও সময়ের সত্য। আজকের এই পডকাস্টে আমরা জানবো তার চলচ্চিত্রের ভাবনা, নির্মাণের পেছনে গল্প, সংগ্রাম, সাফল্য আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে খোলামেলা কথা। ঢাকা পেপারসের সিনেমা যাত্রা আপনাকে স্বাগত। কেমন আছেন? এই সময়ে ভালো থাকা খুবই ঝুঁকিপূর্ণ। কোন সময় কোন বোমা এসে কোথায় পড়ে, মোটামুটি আছে। আপনার সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, সেটা একটা আমরা অদ্ভুত মেলবন্ধন দেখতে পাই। আপনি যখন কাজ শুরু করেন সেটাকে আগে থেকে ঠিক করা থাকে যে এটা কোন ঘরানার হবে, নাকি নির্মাণের প্রক্রিয়াতেই সিনেমার ফর্ম ঠিক করে? আমি না, মানে আগে বা পরে কখনোই ওই জনরা নিয়ে চিন্তা করি না। মানে এমন না যে আগে ঠিক করে রেখে, এমন না যে পরে কোনো একটা জনরাতে ফিট করার চেষ্টা করি ল্যাঙ্গুয়েজটাকে। এটা আসলে কাজের, এটা আসলে ধরেন আপনি একটা জিনিস লিখতে শুরু করলেন, লিখতে লিখতে এটা গল্পও হতে পারে, নভেলাও হইতে পারে, উপন্যাসও হইতে পারে, আবার একটা কাব্যগ্রন্থও হইতে পারে। মানে এটা তো আপনি একটা জিনিসকে এক্সার্ট করতে গিয়ে একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছেন। সেই প্রসেসটা যেই রাস্তা দিয়ে যে গলি দিয়ে আপনাকে নিয়ে যে ছাদে নিয়ে নামাবে, সেই ছাদে গিয়ে আপনি দাঁড়ালেন। ব্যাপারটা এরকম আর কি। সেটা একটা আবিষ্কার করার প্রক্রিয়ার মধ্যে থাকি, এটা ঠিক। মানে আমার মোটামুটি ছোট বড় মিলায় যে 2-4-5টা কাজ হয়েছে, তার প্রত্যেকটার মধ্যেই দেখা গেছে যে আমি একটা কাজ শুরু করছি, একটা জিনিস ঘুরতে আরেক জায়গায় চলে গেছি। তো ওইটা ওইভাবেই হয়, প্রিকন্ডিশন নাই কোনো। এবং আরেকটা জিনিস কিছুতেই কাজ করে না যে আমি কোনো একটা ফর্মকে সাবস্ক্রাইব করব। আছে না যে এটা হচ্ছে ফিকশন, এটা হচ্ছে নন ফিকশন, এটা হচ্ছে ডকুড্রামা, এটা হচ্ছে হাইব্রিড, এটা হচ্ছে মনোলগ। মানে আমার একটা ছবি করার পর দেখা গেলো ওটা আসলে মনোলগ হয়েছে কয়েকটা, এবং মনোলগের কয়েকটা কোলাজ করে আমি রেখে দিচ্ছি, কারণ অ্যাকচুয়ালি যে ছবিটা বানাতে চাইছিলাম সেটা বানাইতে পারিনি। সো রেকর্ডিং রিসার্চ ফুটেজগুলোকে এডিট করতে করতে দেখলাম একটা মনোলগ কোলাজ হয়ে গেছে। তো ওটা আমি মনোলগ কোলাজ হিসেবেই দেখাই। আবার ধরেন একটা ছবি শুরু করছিলাম, ভাবছিলাম যে এটা বোধহয় একটা হাইব্রিড হবে, ওটা একদম পিওর ফিকশন হয়ে গেছে। শিকলওহা হাইব্রিড করার ইচ্ছা ছিল, ওটা ফিকশন হয়ে গেছে। অন্যদিন করার ইচ্ছা ছিল নন ফিকশন, ওটা হাইব্রিড হয়ে গেছে। তো এটা বিখ্যাত সেইং আছে আমাদের, লুই আই কানের একটা কথা আছে যে, মানে ইফ ইউ আস্ক ব্রিক হোয়াট ইট ওয়ান্টস টু বি, তো দ্য ব্রিক উইল সে আই ওয়ান্ট টু বি এ ভল্ট। কারণ ব্রিকের যে মডিউলার সিস্টেম, ওটা একমাত্র ভল্টই তৈরি করতে পারে, হ্যাঁ, মানে ন্যাচারালি বা অর্গানিক্যালি। সেরকম ছবির মধ্যে একটা জেনেটিক্যাল কম্পোনেন্ট থাকে, তার একটা কন্টেন্টের মধ্যে। আমি যখন কাজ করছি তখন এই কাজের মধ্যে একটা জেনেটিক্যাল একটা মেটেরিয়াল থাকে, সে বলে যে আমি এইটা হব, সেটাও হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা ফলো করতে পারাটা এক ধরনের মানে আমি প্রিভিলেজ ফিল করি। যে মানে হয় না যে প্রিকন্ডিশন থাকলে কি হয়, যে আমাকে এইটা করতে হবে, সো আমি এইটা মাথায় নিয়ে এই দিকেই যাব। তো ওইখান থেকে আমি নিজেকে অনেক প্রথম দিন থেকেই মুক্ত করে রাখছি। আপনার ওয়াটার ট্রিলজি নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তো পানির সাথে মানুষের যেই লড়াই বা সহাবস্থান, এটা আপনাকে এত টানে কেন আসলে, এই থিমটা পানি? মানে কতগুলো বেসিক প্রশ্ন না আমাকে খুব ডিস্টার্ব করে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম আর্কিটেকচারের, তখন আমি একটা জিনিস বুঝতাম না যে আমাদের ওয়েদার কন্ডিশন ট্রপিক্যাল, কিন্তু আমাদের বিল্ডিংগুলো সব বক্স এবং এসি বেসড। এটা জিনিস কখন খেয়াল করছেন? মানে বাংলাদেশের লিডিং আর্কিটেকচার স্কুল, মানে তখন তো একটাই স্কুল ছিল আমি যখন পড়তাম, বুয়েটে আর্কিটেকচার ছিল না। সো ওখানে আমাদের 5জন নবী দেখানো হইলো, বললো যে এই 5জন হচ্ছে স্থাপত্যের নবী, এদেরকে আমার ফলো করতে হবে। সেই 5জনই হচ্ছে পশ্চিমা, এবং তাদের কারোর দেশেরই মোটামুটি মাটি আমাদের মতো মাটি না, জলবায়ু আমাদের জলবায়ু না। হ্যাঁ, এবং তাদের ওখানে বক্স বানানো এবং এসি করাটা তাদের এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, যেটা আমাদের না।
আমাদের দেখবেন যে খুব সুন্দর একটা ওয়েদার বাইরে, কিন্তু আপনি জানলা বন্ধ করে এসি চালায় বসে আছেন। আদার দেন ফাংশনাল রিকোয়ারমেন্ট তো অন্য জিনিস, কিন্তু বাড়িতেও দেখবেন যে একটা নাতিশীতোষ্ণ বা ট্রপিক্যাল ওয়েদার যেটাকে বলে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে আমরা পশ্চিমের দিকে তাকায় বড় হয়েছি আমরা, মানে আমাদের স্কুলিং, আমাদের নলেজ সিস্টেম পুরোটাই পশ্চিমের দিকে। কিন্তু এটা একটা অ্যাক্টিভ ডেল্টা, একটা সজীব বদ্বীপ কিন্তু বাংলাদেশ, মানে বাংলাদেশ কিন্তু একটা সজীব বদ্বীপ, মানে অ্যাক্টিভ ডেল্টা, মানে এটা কিন্তু লিভিং ডেল্টা, মানে এটা এখনও ইনফরমেশন প্রসেসের মধ্যে আছে, যে কারণে আমাদের প্রায় বঙ্গোপসাগরের চর জায়গার গল্প নিয়ে আমরা খুব উত্তেজিত হয়ে যাই। আমরা কিন্তু বেসিক ব্যাপারটা বুঝি না, এটা জেবিএম রিভার বেল্টের মধ্যে আছে। জেবিএম হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এটার একটা ট্রিবিউটারি, তিনটার নদীর দ্বারা কনস্টিটিউট করে একটা বদ্বীপ, বহু বছর ধরে সংগঠিত হচ্ছে, শত শত বছর ধরে, এবং এটা আরও শত শত বছর ধরে ফর্মেশন হবে। যেই জনপদ একটা অ্যাক্টিভ বদ্বীপের মধ্যে বসে আছে, সেই জনপদে আপনার সমস্ত উন্নয়ন প্রকল্প রোডস অ্যান্ড হাইওয়েজ বেসড, মানে রিভার বেসড না, ওয়াটার বেসড না। ওয়াটারকে কেটে রাস্তা বানানো, বিলকে কেটে রাস্তা বানানো, হাওয়ারকে কেটে রাস্তা বানানো, এটার মূল কারণ কিন্তু কলোনিয়াল প্রজেক্ট। আমাদের গত 200-250 বছরে যে ভারতবর্ষের যে উপনিবেশন হয়েছিল, সেখানে কিন্তু এই কলোনিয়াল প্রজেক্টের আমরা একটা রেসিডিউ বা এক ধরনের মানে উচ্ছিষ্টকে জ্ঞান মনে করে বড় হয়েছি। আপনি যদি একটু সার্চ করেন দেখবেন যে সম্ভবত ফারাক্কার প্রজেক্টটা প্রপোজ করা হয়েছিল 1853 দিকে, ইফ আই এম নট রং, এক্স্যাক্ট ডেট যদি এদিক ওদিক হইতে পারে, মানে 1853 দিকে ফারাক্কার প্রজেক্ট প্রপোজ করা হচ্ছে। মানে আমাদের যে টিপাই মুখের একটা মেঘনাকে যেটা ব্লক করছে, আপনার গঙ্গাকে যে ব্লক করছে ফারাক্কা, এবং ওইদিকে যে তিস্তার ওইদিকে যে, এই তিনটাই আপনি একটু হিস্টোরিক্যাল রিসার্চ করলে দেখবেন এই তিনটাই ভারত ভঙ্গের আগে, 47 সালের আগের প্রজেক্ট, মানে ব্রিটিশ যারা কলোনাইজার ছিল তাদের প্রজেক্ট, এবং তাদের উদ্দেশ্য কিন্তু এই জনপদকে মানে কীভাবে এক্সট্রাক্ট করবে, এখান থেকে কীভাবে নানানভাবে এটা থেকে কীভাবে ফসল তুলে নিয়ে যাবে, খনিজ তুলে নিয়ে যাবে, মানুষকে কীভাবে এক্সপ্লয়েট করবে, সেই প্রক্রিয়ার কারণেই কিন্তু এই প্রজেক্টগুলো, এগুলো কোনো উন্নয়ন প্রজেক্ট না, কিন্তু সেই উন্নয়নের গল্প, মানে এক্স্যাক্টলি ওরা উন্নয়নের গল্প বলছিল। আপনি ব্রিটিশ পার্লামেন্টের কিছু স্ক্রিপ্ট পাবেন যেখানে late 40s সম্ভবত, আমি এক্স্যাক্ট ডেট একটু এদিক ওদিক হইতে পারে, তখন থেকে যে কোথায় পাঞ্জাবে ওইখানে এটা করলে এখানে ফসল বাড়বে, এখানে করলে এটা ফসল বাড়বে, এই প্রজেক্টগুলো কিন্তু তখনকার প্রজেক্ট, যেটা পাকিস্তান পিরিয়ডেও যেগুলো আমরা আপনি খোঁজ করলে পাবেন যে ইয়া বা যত একনায়ক ছিল তারা কিন্তু উন্নয়নের গল্প বলতো, দ্য ডিকেড অফ ডেভেলপমেন্ট, এরকম একটা বিখ্যাত একটা উন্নয়নের দশক ছিল একটা। আমার রিসেন্টলিও কিন্তু উন্নয়নের অনেক দশক আমরা পার হইলাম, ঠিক আছে? তার মানে হিস্টোরিক্যালি আমাদের যে উন্নয়ন কেন্দ্রিক যে চিন্তা, এটারও কিন্তু একটা কলোনাইজড একটা হিস্ট্রি আছে। তাহলে আমি আর্কিটেকচারের কথা বললাম, আমাদের রাজনীতির কথা বললাম, এখানে মাইনাস হচ্ছে কি? মাইনাস হচ্ছে বদ্বীপের পানির কথাটা। বদ্বীপের মানুষ মানে যেভাবে চড়ে, নদীতে, মাটিতে, পানিতে যেভাবে মিলেমিশে, যেভাবে মানে ভূমিপুত্রের মতো যেভাবে জেগে ওঠে, যেভাবে একজন কৃষক মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্পীর মতো ফসল ফলায় যায়, তাকে আপনি সবচেয়ে নিগৃহীত করেন। এবং কৃষককে আমরা কলোনাইজারদের ভাষায় গালিতে রূপান্তরিত করছি। আমরা বলি চাষা অথবা চাষার বেটা, এটাকে আমরা একটা গালিতে পর্যবেসিত করছি। এবং আমরা শহরকেন্দ্রিক বা নগরকেন্দ্রিক কতগুলো উন্নয়নের ধারণা নিয়ে আমরা এক ধরনের লুক ডাউন অ্যাপ্রোচে কিন্তু আছি। লুক ডাউন মানে আমরা কিন্তু ধরে নিচ্ছি আমরা টপে আছি, এবং আমরা মানে প্রলেতারিয়াত বা সাধারণ মানুষকে আমরা দেখছি লুক ডাউন হিসেবে। সো মেজরিটি অফ দ্য ন্যারেটিভ কিন্তু আপনার বয়ানের গল্প থেকে গায়েব। তো এইটা আমার উপলব্ধিটা আসলে সাহিত্য থেকেই, মানে ইনভাবে আপনি যদি পুরনো সাহিত্য একটু ঘাটাঘাটি করে দেখবেন, নদী নিয়ে, মানুষ নিয়ে প্রচুর ব্রিলিয়ান্ট সব সাহিত্যের কাজ আছে, ঠিক আছে? তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম উপন্যাসটার কথা আমি বলছি, ছবির কথা আমি বলছি না। বা ধরেন পদ্মা নদীর মাঝি উপন্যাসটার কথা বলছি, বা নদী ও নারী, বিখ্যাত সব উপন্যাস। আপনি নদী নিয়ে এই এতদ অঞ্চলের দুর্দান্ত সব উপন্যাস পাবেন, সাহিত্য পাবেন। এখন এইগুলা আমাদের ক্যানভাসে নাই। আমি যখন ছবি বানানোর ভাবা শুরু করি, তখন আমি আকস্মিকভাবে বা ঘটনাচক্রে এটা নিজেও ডিসকভার করি। মানে আমার নিজের জন্ম, বেড়ে ওঠা এই পুরাটাই কিন্তু শহরে, মানে একদমই এই শহরের কেন্দ্রে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আমার ছোট্ট একটা গণ্ডির মধ্যে বেড়ে ওঠা। সো ওখান থেকে ঘটনাক্রমে আমি যখনই এই একদমই উপকূলবর্তী এলাকায় চলে গেলাম, বা মানুষের সাথে মেশা শুরু করলাম, মানুষের সাথে বসে গল্প করা শুরু করলাম, মানুষের সাথে, বিশেষ করে চায়ের দোকান আমার জন্য একটা ইনস্টিটিউশন মনে হয় আমার কাছে।
প্রতিষ্ঠান মনে হয় রীতিমতো, যেখানে আনএডিটেড একটা কনভারসেশন কন্টিনিউয়াসলি চলতে থাকে, যেটা আপনি শহরেও পাবেন। বিভিন্ন জায়গায় আপনি মনোযোগ দিয়ে চুপচাপ বসেন, মানে আমরা যারা নিজেদেরকে অনেক বোদ্ধা মনে করি তাদের কথা আমি বলছি না, আপনি চুপচাপ বসে থাকবেন, দেখবেন যে সাধারণ মানুষ যে কনভারসেশনের মধ্যে আছে সেখানে বিউটিফুল পলিটিক্যাল ডিটেইল পাবেন, সোশ্যাল অবজারভেশন পাবেন, ক্রিটিক্যাল মানে অবজারভেশন পাবেন। এবং আমরা আমরা যাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা আসলে বুঝি, তারা যে আসলে কত কম বুঝি ওরা আমাদেরকে রাত দিন কিন্তু আমি দেখতে পাই। তো ওই বৃহত্তর জনগোষ্ঠীর ক্যানভাস আমি কেমনে আঁকবো? মানে আমি যদি ওই নভেলিস্টিক একটা ক্যানভাস চাই, সেই নভেলের ক্যানভাস মানে এই মানুষের ক্যানভাস কোত্থেকে আসবে? আপনি যদি ইলিয়াসের খোয়াবনামা বুঝতে চান তাহলে কিন্তু তার পেছনে ইলিয়াসের জার্নিটা যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে কোন কোন এলাকা ঘুরে বেড়াচ্ছে। প্রচুর উত্তরবঙ্গের ডিটেল পাবেন, আপনি জামাই মেলার গল্প পাবেন, আপনি ফকির সন্ন্যাসী বিদ্রোহের অনেক রকম কিউ পাবেন, এবং ওই মানুষের যে শত শত বছরের মানুষের যে চলমান একটা সংগ্রামের গল্প, হ্যাঁ, আমাদের নাগরিক সংগ্রাম না, আমাদের এই সুডো ইন্টেলেকচুয়াল সংগ্রাম না, ঠিক আছে। প্রথমত আমাকে আমার নিজের গরিমা যেটাকে বলে, গরিমাকে ভেঙে ছুড়ে দেয় আমি যখন সাধারণ মানুষের সাথে মেশা শুরু করি। বিশেষ করে আমার যে স্কুলের মানে আর্কিটেকচার স্কুল যেটার কথা বললাম, বুয়েট, কিন্তু কিছু শেখাক আর না শেখাক একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে এক ধরনের অ্যারোগেন্স শেখায়, এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা সুডো একটা মানে পাওয়ার গেমের মধ্যে ঢুকায় দেয় আমাদের একাডেমিয়াটা। তো ওই সাধারণ মানুষ একদম চায়ের দোকানে বসে ওই নদীর পাড়ে ও যে আলাপটা, ও আমাকে এমনভাবে ডাউনস্কেল করে দিল, আমাকে এমনভাবে খারিজ করে দিল যে আমি নতুন করে ওটা পুরো প্রসেসটার মধ্যে এক ধরনের ডুব দিলাম, যেটা আর বেরোতে পারছি না এখন, যেটা প্রায় 10-12 বছর ধরে ডুবে আছি। সো এই পানি এবং নদীর গল্প বাদ দিলে আমার মনে হয় যে এই জনপদের গল্প বলা হবে না। এই জনপদকে আপনি যে নামেই ডাকেন, আপনি কখনো এটাকে ভারতের একটা মানে অংশ হিসাবে যখন 47-এর আগে ছিল, বা পাকিস্তানের একটা অংশ হিসাবে যখন পূর্ব পাকিস্তান ছিল, হ্যাঁ, বা এখন ধরেন বাংলাদেশ বলে একটা নতুন রাজনৈতিক পরিচয় আমরা যে 55 বছর ধরে আছি, এটা ভবিষ্যতে যদি নানা রকম রিফর্মেশনের মধ্যে দিয়েও যদি যায়, নানা রকম ভাঙাচোরার মধ্যে দিয়েও যায়, জনপদ তো একই থাকবে। হ্যাঁ, আপনি খেয়াল করেছেন ব্যাপারটা, মানে আপনার বর্ডার চেঞ্জ হচ্ছে, জনপদ কিন্তু চেঞ্জ হচ্ছে না, মানুষের চরিত্র, মানুষের যে জিওপলিটিক্যাল যে চ্যালেঞ্জগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো এই যে মানুষের গল্প, এই ন্যারেটিভের ফ্রেমটা কোত্থেকে পাবো? সেই ক্ষুধা থেকে, সেই লোভ থেকে, সেই অ্যাম্বিশন থেকে। এটা ভীষণ অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট, যেটা আমার অলরেডি 10-12 বছর হয়ে গেছে, মানে সেকেন্ডটা বানাইতে অনেক সময় ছিল, থার্ডটা কবে বানাইতে পারবো জানি না। আমি গত 3 বছর ধরে কিন্তু উত্তরবঙ্গ ঘুরে বেড়াচ্ছি, শুধু থার্ডটা করবো বলে ভাবছি, এটা নিয়ে 3 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি উত্তরবঙ্গ। কারণ মানে বাংলাদেশের ম্যাপটাকে যদি আপনি এটাকে ভাবেন, তাহলে আমার প্রথমটা সুন্তিকেওয়া হচ্ছে একদম উপকূলে, মানে সুন্দরবনের কোল ঘেঁষে, আর এই সুন্দরবন থেকে কেন্দ্র ঢাকা পর্যন্ত নদীর উপর ভেসে ভেসে আমি টানা 7 বছর ধরে অন্যদিন ছবিটা বানাইছি, ঠিক আছে। আর এখন আরও কিছু জীবন যেটা আমি মানে প্ল্যান করছি 3য় পর্ব, সেটা আসলে উত্তরবঙ্গে। সো আমি জানি না এটা বানাইতে পারবো নাকি, বাট মানে ওই যে লোভ, যেটা যে একটু ফ্রেম করার যে একটা ক্ষুধা, যেটাকে কীভাবে ফ্রেম করা যায়, সেখান থেকে তারই তৈরি কাজ করছি। আপনি তো একজন স্থপতি, তো আপনার আসলে এই যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আসলে আপনার ফিল্ম ল্যাঙ্গুয়েজটা আপনার কীভাবে তৈরি করতে আসলে হেল্প করছে, বা এটার আসলে প্রভাব কতটা? না, আমি তো মনে করি ভীষণ প্রভাব আছে, কারণ আসলে শুধু আর্কিটেকচারের জন্য বলছি না, আপনার যে কোনো আর্ট ফর্ম বা মিডিয়ামই কিন্তু আসলে ওভার এ পিরিয়ড অফ টাইম মার্জ হয়ে যায়। মানে আপনি মিউজিকের সাথে, আর্কিটেকচারের সাথে, ফিল্মের সাথে দেখবেন অনেক কমন ডিনামিক্স আছে, অনেক কমন মডুলেশন আছে। সো ওইটা একভাবে এখন ফিল করি নানানভাবে, কিন্তু একদম যখন স্ক্র্যাচ থেকে শুরু করছিলাম তখন তো আমি ভীষণভাবে পুরো আর্কিটেকচার মেথোডোলজি অ্যাপ্লাই করছি। মানে যে আমি একটা ছবিকে একটা ইনস্টিটিউশন হিসেবে, যে আচ্ছা আমি এই প্লাজাটা যদি ডিজাইন করি তাহলে এন্ট্রিটা কোথায় হবে, হ্যাঁ, এখানে বড় গেটটা কোথায় হবে, ফয়ারটা কোথায় হবে, মাঝখানে কমন স্পেসটা কোথায় হবে, চায়ের মানে ব্রেকটা কোথায় হবে, এক্সিটটা কোথায় হবে। ছবিতেও কিন্তু আপনি লিনিয়ার এডিটে কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসগুলো করা যায়। শুনতে কি পাও নির্মাণের জন্য আপনি প্রায় 3 বছর উপকূল অঞ্চলে, এবং অন্যদিন নির্মাণের জন্য আপনি প্রায় 7 বছর আসলে নদীতে ঘুরে বেরিয়েছেন। তো এই সময়ের যে মানুষের সাথে আপনার যেই থাকার যে অভিজ্ঞতা বিভিন্ন ধরনের মানুষের সাথে, এইটা আসলে আপনাকে কীভাবে প্রভাবিত করেছে? ওই যে বলছিলাম যে আনলার্নিং, মানে একটা চরম গরিমা বা একটা অ্যারোগেন্স নিয়ে, যে নিজেকে অনেক বুঝি ভেবে
হ্যাঁ। নিজেকে অনেক মানে শিং গজাইছে ভেবে বের হয়েছিলাম, সেই শিংটা ভেঙে গেছে। মানে আপনি আসলে এই যে বের হওয়াটা মানে তাওয়াটা আসলে কীভাবে অনুভব করলেন আসলে? এটা একটা ধাক্কা ছিল। এটা আসলে মানে একটা হচ্ছে আর্কিটেকচার পড়ার সময় আমি জানতাম যে আমি আর্কিটেকচার প্র্যাকটিস করবো না, বিকজ আই ওয়াজ ভেরি অ্যানয়েড বাই দ্য হোল প্র্যাকটিস। যে দ্য ওয়ে আমাদের স্থাপত্যে পড়ার সময় থেকেই এক ধরনের হয় না যে একদম পশ্চিমমুখী একটা শিক্ষা, যেখানে আমাদের পাঁচজন মাস্টার আর্কিটেক্ট শিখাই দেওয়া হলো, এই পাঁচজনকে ফলো করতে হবে। হ্যাঁ, আমি আমার নিজের দেশের জলবায়ু বুঝি না, আমি আমার দেশের মাটি বুঝি না, আমি আমার দেশের মানুষের কালচার বুঝি না। হ্যাঁ, আমাদের আর্কিটেক্টরা দেখবেন যে ঘরে ঢুকেই প্রথমে ঘুলঘুলিগুলো বন্ধ করে দেয়। হ্যাঁ, ঘুলঘুলি ছাড়া কিন্তু ক্রস ভেন্টিলেশন হয় না, কারণ ওরা ঘুলঘুলি প্রথমে বন্ধ করে তারপর এসি লাগায়। ঠিক আছে, কিন্তু আমাদের পুরনো বাড়িগুলো দেখলে দেখবো আসলে এগুলো সব হ্যাঁ, কারণ ঘর তো খুব ঠান্ডা থাকে, ঘুলঘুলি থাকলে ঘরে কোনো একটা সুন্দর ওয়েদার থাকে, কারণ এটা ট্রপিক্যাল ওয়েদার না। বা ধরেন যে ওয়ালে রিসেস ফার্নিচার করে কিন্তু হ্যাঙ্গার করে না, এক্সপোজ হ্যাঙ্গার, যেটা আমরা আলনা বলে একটা জিনিস চিনতাম বাড়িতে থাকতো আগে। হ্যাঁ, দেখবেন যে এখন কোনো আর্কিটেক্ট ডিজাইন করার স্পেসে কোথাও আলনা বলে কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার যখন বাইরে থেকে যান তখন আপনার কাপড়টা খুলে কিছুক্ষণ মেলে রাখতে হয়। কিন্তু হ্যাঁ, মেলে না রাখলে কাপড়ে একটা গন্ধ হয় বা বারবার কাপড় ধুইতে হয়। এই যে একটা বেসিক কালচারাল নুয়ান্স, হ্যাঁ, একদম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আপনার আলো বাতাসকে বোঝা, আপনার মাটিকে বোঝা, এইটা একদমই আর্কিটেকচার আমাদের স্কুলিংয়ে একদমই ছিল না, যেটা আমাকে নানানভাবে একটু বিরক্ত করছিল বা নানানভাবে আমি তখন আসলে আপনি বের হয়ে পড়ছেন খুঁজতে। বের হয়ে পড়ছি মানে আমি তখন থেকেই মানে আরেকটা ঘটনা ঘটছিল তখন, সেটা হচ্ছে আমি আর্কিটেকচার পড়ার সময় আমি চলচ্চিত্রের দ্বারা সাংঘাতিক আকৃষ্ট হয়ে গেছিলাম। ঢাকায় যত উৎসব হইতো বা নানান রকম ওয়ার্কশপ হইতো, ওই ক্লাস ফাঁকি দিয়ে ওইগুলো করতে যেতাম বেশি। হ্যাঁ, আমার কাছে মনে হইতো যে আর্কিটেকচারকে যদি আমরা বলতাম ফ্রোজেন মিউজিক বলে একটা ফ্রেজ ব্যবহার করতে চাই, আর্কিটেকচার ইজ এ ফ্রোজেন মিউজিক। হ্যাঁ, আমার কাছে মনে হয় ফিল্ম হচ্ছে একটা লিভিং মিউজিক। মানে বুঝাইতে পারছি জিনিসটা, মানে ফ্রোজেন মিউজিক আর লিভিং মিউজিক দুইটারই প্রেমে পড়ছিলাম প্যারালালি। পরবর্তীতে লিভিং মিউজিকের হাত ধরে রাস্তা চলা শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনার সিনেমাগুলো আমরা সাধারণত দেখি যে বড় বড় আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলোতে খুব আলোচনায় আসে, কিন্তু বাংলাদেশে যে দর্শকদের কাছে আসলে আপনার সিনেমাটা নিয়ে যেটা আমাদের যদি বলি চর্চা একটু হয়তো কম হয়েছে সাধারণ দর্শক, বিশেষ করে মধ্যবিত্ত দর্শকদের কাছে আসলে। তো এইটার আসলে কারণটা আপনার কি মনে হয়? না, এইটা আসলে আমার কাছে কম হয়েছে বলে মনে হয় না। ছবির যে কন্টেন্ট, সেই কন্টেন্ট অনুযায়ী তার চেয়ে বরঞ্চ বেশি হয়েছে। মানে ধরেন বেইলি রোডে যে নাটকটা খুব পপুলার হয়েছে, সেই নাটকটা যদি আমি 64 জেলায় মুক্তি দিতে যান তাহলে তো একটা বিপদ হবে। মানে বুঝাইতে পারছি, বেইলি রোড নাটকটা যেখানেই থাকুক বেইলি রোডই দেখতে যাবে। আমার ছবিটা যেখানে রিলিজ হয় সে ওখানেই দেখতে যায়, মানে যে যায় না সে ওই ছবির দর্শকই না। তো ওই হিসাবে বরঞ্চ আমি ওটা এখন ফিল্মের যেটা সমস্যা হচ্ছে, ফিল্ম হচ্ছে যে বেইলি রোড নাটকের কিন্তু ফিল্মের সাথে কম্পিট করতে হয় না, কিন্তু আমার ছবিকে বাকি আর 10টা ছবির সাথে কম্পিট করতে হয়। মনে হয় যেন আচ্ছা এটাও ছবি এইটাও তো ছবি, তাহলে এইটা এখানে চলতেছে ওইটা ওখানে চলতেছে না কেন? আমি এভাবে ভাবি না। আমি তো জানি যে আমার ছবির দর্শক খুবই একদম নিশ, মানে একটা সার্টেন সেগমেন্টকে আমি সার্ভ করতেছি এবং সেই সেগমেন্ট ছবিটা দেখছে এবং সেটা যেখানে দেখা যাচ্ছে সেখানে গিয়ে দেখছে। এর আগে আমাদের অনেক গুণীজন ফিল্ম মেকাররা কিন্তু নিজেরা ছবি দেখানোর জন্য অনেক জীবনপাত করছেন। আমিও যে একদম করিনি তা না। হ্যাঁ, আমিও কিন্তু বহু জায়গায় এখনও বহু কষ্ট করে গিয়ে নিয়ে ছবি দেখাই, কিন্তু সেটা আমার ওই কয়টা দর্শকের কাছে পৌঁছানোর জন্যই দেখাই যে আমার ছবিটা দেখবে। ঠিক আছে, ইদানিং হচ্ছে ওইটি প্ল্যাটফর্মগুলোর খুব জোয়ার চলতেছে। তো আপনার মতো যারা নির্মাতা আছেন তাদের জন্য আসলে ওইটি প্ল্যাটফর্ম কি আশীর্বাদ, নাকি আপনারা যারা বড় ক্যানভাসে আসলে গল্পগুলো বলতে চান তাদের জন্য এই জিনিসটা কোনো বাধা তৈরি করতেছে বা অসুবিধা তৈরি করতেছে? একটা তো জেনেটিক্যাল বাধা আছে। জেনেটিক্যাল বাধা হচ্ছে বড় ক্যানভাসটা আসলে অনেক বেশি অ্যাটেনশন ডিমান্ড করে, অনেক বেশি আপনার বিশেষ করে স্লো ছবি যেটাকে বলা হয়, কোট আনকোট যেটাকে স্লো ছবি বলা হয়, সেই ছবি কিন্তু ভীষণ রকমের অ্যাটেনশন ডিমান্ড করে, ভীষণ রকম মনোযোগ ডিমান্ড করে। অনেকটা আপনি যখন একটা মানে আমাদের এখানে মিউজিক ফেস্টিভ্যাল হতো না, ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল, তো ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল দেখতে কিন্তু সবাই রাত জেগে আপনি আলিয়া মানে নানান রকম রাগিনী আপনি শুনতে গেছেন, সারা রাত ধরে ওখানে দেখতেছেন। আমরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে যদি প্রত্যেক পাড়ায় দেখানো শুরু করেন তাহলে কিন্তু ওইটা আর হবে না, ব্যাপারটা এরকম। সো ওইটা জিনিসগুলো একটু ডিমার্কেশন থাকবে, সেটাতে কোনো সমস্যা নেই। ফাংশনাল একটা চ্যালেঞ্জ আমি যেটা ওটিটির ক্ষেত্রে দেখি, যে স্লো হওয়ার কারণে এই যে ওটিটির একটা ইনবিল্ড জেনেটিক্যাল ডিমান্ড, যেটা কুইক কাট হতে হবে, যে 1.5 সেকেন্ডের মধ্যে একটা কাট হইতে হবে, তা নাহলে দর্শক সক করে ফেলবে। এইটা মানে বড় ক্যানভাসের বা স্লো ছবির জন্য একটা মানে জেনেটিক্যাল চ্যালেঞ্জ।
তো ওটিটিতে ওটা না গেলেই হইলো। আর ওটিটি যদি যায় তাহলে সে ওটিটির ডেফিনিশনেই যাবে। ওটিটি তো একটা নিজস্ব মিডিয়াম, ওটাকে আপনি ক্রিটিসাইজ করাটা আমি রাইট মনে করি না, বরঞ্চ ওই মিডিয়ামের জন্য কাজ করতে যাবে যে সে তার মতোই কাজ করবে। চলচ্চিত্র কি শুধু একটা বিনোদনের মাধ্যম নাকি এটা রাজনৈতিক হাতিয়ারও? এবং আপনার সিনেমার ভিতরে সূক্ষ্ম যে রাজনীতি থাকে সেটা নিয়ে আসলে যদি কিছু বলেন। মানে দেখেন, রাজনীতির ভাষায় যদি বলি তাহলে আসলে আপলিটিক্যাল বলে পৃথিবীতে কোনো কিছু নাই, ঠিক আছে? একসময় জাসদের নেতারা নাকি মধুর ক্যান্টিনে এক গ্লাস পানি ঢেলে বলতো যে এক গ্লাস পানি দেখতে পাচ্ছ, এই পানিটার মধ্যে একটা রাজনীতি আছে। হ্যাঁ, এটা খুব পপুলার গল্প ঢাকা শহরে। হ্যাঁ, তো আপলিটিক্যাল কোনো কিছুকে ভাবাটা প্রথমত হচ্ছে এক ধরনের মূর্খতা বা একটা শিশুতোষ চিন্তা। দ্বিতীয়ত হচ্ছে আপনি রাজনীতি সচেতন ছবির কথা যদি বলেন, যে সচেতনভাবে আমি কোনো একটা রাজনৈতিক অ্যাকশন হিসাবে মানে কোনো একটা অ্যাক্ট ঘটানোর জন্য ছবি যেটা বানানো হচ্ছে আর যেটা আজকে একটা বিনোদন জন্য বানাচ্ছে। বিনোদন তো আসলে প্রত্যেকটা ছবি বিনোদন। মানে আপনি যদি এখন টেলিভিশন খুলে একটা অ্যানিমাল প্ল্যানেটও দেখা শুরু করেন, সেটাও তো একটা বিনোদন। যখন নিউজ দেখেন সেটাও তো একটা বিনোদন। মানে ইন এ ওয়ে আপনার বিনোদনটা কোনো একটা ইন্টেলিজেন্সকে সাবস্ক্রাইব করছে। আবার আপনি যখন ধরেন যে একটা সারাদিন প্রচণ্ড অফিসের চাপ থেকে বাসায় গিয়ে কোনোভাবে একটা ট্র্যাশ দেখা শুরু করেন, ওটাও তো একটা বিনোদন। ওটা আপনাকে এক ধরনের মরফিনাইজ করে, আপনাকে এক ধরনের ইনটক্সিকেট করে, যে আপনার ওটাও তো একটা রাজনীতি। যে আপনাকে আপনার সারাদিনের বাজে কাজ থেকে ভুলে রাখার জন্য মাসের শেষে একটা স্যালারি পিক করে আপনি একটা সাবস্ক্রিপশন কন্টিনিউ করার, ওটাও একটা রাজনীতি আছে। তাহলে ছবি আসলে রাজনীতির বাইরে নেই। এখন দ্বিতীয়ভাবে অ্যাঙ্গেল থেকে বরং আমি যদি জিনিসটাকে অ্যাপ্রোচ করি, যে ছবি একটা আর্ট ফর্ম হিসাবে এর একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে কিন্তু। মানে এটা কিন্তু একটা সামাজিক চুক্তি, যে আমি যখন একটা মানে যুদ্ধাবস্থার মধ্যে থাকবো, কিন্তু আমি ছবি বানাবো দিনাজপুরের বাম্পার ফলন নিয়ে, দিনাজপুরে বাতাবি লেবুর বাম্পার ফলনের নিয়ে যদি আমি ছবি বানাই, আর যদি আমি একটা যুদ্ধাবস্থার মধ্যে থাকি, তাহলে ওইটাও এক ধরনের রাজনীতি। যেটা আমাদের গত 15 বছর হয়েছে না, যে দেশের অবস্থা 12টা বেজে যাচ্ছে, কিন্তু আসলে আমরা সবসময় ফ্রেমটা দেখতে পাচ্ছি, সব কিছু ঠিক আছে। তো ওটাও একটা রাজনীতি। সো ছবিতে রাজনীতি আপনি চান বা না চান, নির্মাতা মাত্রই একটা পলিটিক্যাল অ্যাক্ট করে। আমার ছবির ক্ষেত্রে আপনি আলাদাভাবে যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমার সময়টা যখন বদহজম হয়ে যায় তখন আমি ছবিটা বানানো শুরু করি। মানে আমি সাধারণত ছবির আইডিয়া থেকে পালাইতে থাকি, কারণ আমি খুব ছোট করে ছবি বানাইতে পারি না। মানে আমার অনেক বছর একটা কিছুতে ইনভেস্টমেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো ওই জন্য নানান ফর্মে পলিটিক্যাল ইশারা চলে আসে, রূপক চলে আসে, মেটাফোর চলে আসে। হ্যাঁ, তো আমি জানি না মানে রাজনীতির বাইরে কোনো ছবি আছে কিনা, বা ছবি রাজনীতির বাইরে কিনা। এটা আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটাই এক ধরনের মানে আমার জন্য খুবই কনফিউজিং প্রশ্ন। মানে সবচেয়ে পপুলার ছবিটারও তো একটা বিশাল রাজনীতি আছে। স্মরণকালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছবি হিসেবে আবির্ভূত হয়েছিল, কিন্তু বেদমের জ্যোৎস্না পপুলার হওয়ার পেছনে এবং পপুলার হওয়ার পরে নাগরিক উন্নাসিকতা, তাকে যেভাবে ড্রাকোনাইজ করা হয়েছে ছবিটাকে, সেটার মধ্যে একটা বিরাট রাজনীতি ছিল। আপনি হচ্ছে বিশ্ববিখ্যাত কোন নির্মাতার সাথে যদি এক কাপ চা খেতে চান, আসলে আপনার পছন্দের নির্মাতা, সেক্ষেত্রে আপনি আসলে কাকে পছন্দ করবেন? বা সেটা একাধিক কেউ হতে পারে। আমি কারোর সাথে চা খেতে চাবো না, আমি কয়েকজনের সাথে চায়ের আড্ডায় বসতে চাই। একজন হচ্ছে নুরি বেলগেজিলান, তার্কিশ নির্মাতা একজন। আরেকজন হচ্ছে আপনার আন্দ্রে জিয়াগিনজভে, রাশিয়ান একজন নির্মাতা। যারা জানেন তাদের ছবি সম্পর্কে তারা জানেন, যারা জানেন না তারা আশা করি জানবেন। জাস্ট একটু চেক করে দেখবেন এই দুইজনের। নুরি বেলগেজিলান তো ঢাকায় খুবই পপুলার, আন্দ্রে জিয়াগিনজভে সম্পর্কে একটু কম লোকজন খোঁজখবর রাখে, হয়তো যারা রাখেন তারা রাখেন। আর চা খাবো না, দূর থেকে খুব একটা সেটে ঢুকতে খুব মন চায়। যেই ছবিটা যখন বানানো হচ্ছিল, ওই লোকটা কোথায় কী করছিল, সেটা হচ্ছে কুরোসাওয়া যখন ড্রিম বানাচ্ছিল। কুরোসাওয়ার সাথে আমার চা খাইতে মন চায় না। কুরোসাওয়ার ক্যারেক্টার আমি খুব ভালো মতো বুঝি। ও তো সামুরাই ফ্যামিলির এবং ওল্ড স্কুল, ভীষণ অর্থোডক্স, মানে হায়ারার্কি আছে। যদিও কুরোসাওয়ার আপনার হলিউডের প্রচুর তরুণ ডিসাইপল তৈরি হয়েছিল, যেটা ড্রিমসে কাজও করছিল, কিন্তু ড্রিমস ফিল্ম ইটসেলফ, ওই সেটটাতে আমার ঢুকতে মন চায় যে এই লোকটা ড্রিমস বানাইছে। এমন কোনো মুহূর্তের কথা বলবেন যেটা আপনি ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, যা হয়তো আপনার হৃদয়ে চিরকাল রয়ে গেছে? একটা সিনেমা আপনি যেটা পর্দায় দেখেন না, সেটা বেসিক্যালি একটা টিপ অফ আইসবার্গের মতো। টিপ অফ আইসবার্গ বলে যে ফ্রেজটা আমরা ব্যবহার করি, যে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ হয়তো আপনি উপরে দেখতে পান, পানির উপরে, তার বেশিটাই কিন্তু পানির নিচে। যে একটা ছবি নির্মাণ প্রক্রিয়ায় তার যে জার্নি, তার যে ওই পুরো প্রসেসটার মধ্যে তার যে এক্সপেরিয়েন্স, এবং সেখানে তার যে
মানে কত কত চর ঘুরে বেড়াইছি, কত কত পূর্ণিমার রাত। একটা ছিল অমাবস্যার রাতে জোনাকি দেখা সুন্দরবনে, মানে একদম হুমায়ুন আহমেদের ভাষায় বলে যে কাটা দেয় আর চোখে পানি চলে আসে। আমার কাছে যেটা মনে হয়েছে, মানে যখন আমরা একটা সিনেমা বানাচ্ছি আসলে বানানোর পিছনে আরেকটা সিনেমার গল্প আসলে থাকতেছে। ওটা অনেক বড় গল্প। হ্যাঁ, কোনো অডিয়েন্স এটা দেখতে পাইতেছে না। অডিয়েন্স না, ওটা আপনার টিমও দেখতে পাচ্ছে। টিমও দেখতে পাচ্ছে। এটা আসলে আমি ফিল করতেছি যে আসলে আমি একটা সিনেমার মধ্যে যাইতেছি, মানে ধরেন যে একটা বলে না, ডিরেক্টর ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন। আমার কাছে মনে হয় ডিরেক্টর ইজ দ্য মোস্ট ভালনারেবল পারসন। সবচেয়ে দুর্বল মানুষটা, সবচেয়ে ভালনারেবল মানুষটা, যে হাত পা বিছায় কানতেও পারে না, তাকে একটা অরা নিয়ে থাকতে হয়, তাকে একটা পজিশন নিয়ে, তাকে একটা ফ্রেমের মধ্যে দাঁড়াইতে হয়, এবং তার পেছনে 50টা 100টা লোক ইশারা করা মাত্রই তারা ওখানে দৌড় দেয়। আমার এই জার্নিটা না কখনোই আমার একার জার্নি না। এতগুলো মানুষ, এতগুলো ছেলেমেলে, বছর পর বছর যখন যেখানে গেছি চোখ বন্ধ করে ইশারা ফলো করছে। আপনি প্রিভিলেজটা ভাবেন জাস্ট। আমি ঠিক মতো থ্যাংক ইউ বলার সময় পাইনি। পাশের মানুষটা আমার হাত ধরে ধরেন 10 বছর ধরে হাঁটতেছে চোখ বন্ধ করে, আমি থ্যাংক ইউ বলতে পারিনি তো তাকে, বিকজ আই ওয়াজ ইন দ্য মেকিং। অ্যান্ড ইন দ্য মেকিং ইজ লাইক কুরবানি ঈদের মতো। প্রি প্রোডাকশন হচ্ছে গরু কেনা, আর যে জবাইটা যে মুহূর্তে হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা, ওটা হচ্ছে প্রোডাকশন। আবার 1 সপ্তাহ ধরে যে আপনি চলে, ওটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। ওই প্রোডাকশনের আধা ঘন্টা পিরিয়ডটা কসাই যখন তার টিম নিয়ে গরুটা জবাই দেয়, সেটাকেই সবাই ফিল্ম মেকার এবং ডিরেক্টর মনে করে। হ্যাঁ, তখন তো রক্তাক্ত প্রান্তর, তখন তো আপনি ওখানে তার কাছে আশা করতে পারেন না আপনাকে ব্যথা পাইলে বলবে যে আহা ব্যথা লাগছে। কিন্তু গরু কিনতে যাওয়া আসলে একটা দীর্ঘ সময়, গরু কিনতে যাওয়া এবং তারপর পুরো প্রসেসটার মধ্যে তারা ছিল। কিন্তু এখানে প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন পুরোটা করবো নিতে পারবেন আপনি। আপনার অন্যদিন সিনেমাটা প্রায় 4 বছর আটকে ছিল, এটার কারণটা আসলে কি? অন্যদিনটা আসলে ওই যে প্রিমিয়ার যখন হলো তখন, মানে অন্যদিনটা এডিট ক্লোজ করার পরেই আমার পার্টনার প্রডিউসার সারা কিন্তু প্রথম থেকেই খুব শঙ্কায় ছিল। কারণ মানে আমরা তখন এমন একটা সময়ের মধ্যে ছিলাম, এমন একটা সেলফ সেন্সার্ড অবস্থায় ছিলাম, যখন কিনা আসলে মেটাফরিক্যালিও কোনো কিছু বলা যাচ্ছিল না। বরঞ্চ আমার কাছে মনে হচ্ছিল সেন্সার্ড ছিলাম বলেই বোধহয় অত ক্রিটিক্যালি ভাবতে পারছিলাম যে মেটাফোর দিয়ে কীভাবে গল্প বলা যায়। তারপরও বোধহয় কিছু বোঝা যাচ্ছিল, সময়টাকে ক্রিটিক করছিলাম, সময়টার রাজনীতিকে ক্রিটিক করছিলাম, এবং বিগার পিকচারে আসলে ডেল্টাকে অ্যাড্রেস করছিলাম, যে আসলে এই ডেল্টার গল্প তো কোনো দিন কেউ জানবে না। মানে আমি যেভাবে দেখতে পাচ্ছি এটা তো আমরা ফ্রেম করছি না ডেল্টার গল্প, সেই জায়গাটা থেকে। তো ওটা যখন প্রিমিয়ার হলো ইটফাই আমস্টারডামে তুসানস্কি থিয়েটারে, মানে ওখানে মেইন কম্পিটিশনে যখন হলো, প্রিমিয়ারের রাতে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উনি আসছিলেন। উনি এসে ছবিটা দেখে পরদিন খুব ভূয়সী প্রশংসাও করছিলেন, ইন্টারভিউ দিয়েছিলেন পত্রিকায়, বিভিন্ন জায়গায় ছাপাও হয়েছে, তার ইন্টারভিউ খুঁজলে পাওয়া যায়। খুব আমাকেও ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করেন, কথাটা তো বলছেন, সজ্জন ব্যক্তি। কিন্তু উনি একটা কথা ছোট্ট করে একটা পুনশ্চ দিয়ে দিয়েছিলেন, যে উনি বললেন যে কিন্তু এই ছবিতে আপনি রিলিজ দিতে পারবেন না। তো এক ধরনের হয় না যে আলগোছে, মানে এটা কি সাজেশন ছিল নাকি একটা ইনডিরেক্ট, মানে আছে না যে এটার মানে কি আসলে, মানে এই ধরনের একটা কিউটা, ওইটা একটা স্ট্রেস তৈরি করছিল। এবং তারপর একটু দেরি করছিলাম জমা দিতে, তারপর জমা দেওয়ার পর সেন্সর বোর্ড প্রথমে কোনো কথাই বললো না, তারপর একটা বিশাল 2 পাতার চিঠি দিল, প্রেমপত্র বলি আমি এটাকে, বাঁচায় রাখছি, কোনো একদিন ওটা অকশনে তুলব। বিচিত্র প্রেমপত্র, মানে প্রেমপত্র ওইটা পড়লে ওটার পরিভাষা এবং ওটার ভাষার প্রয়োগ একটা ফিল্ম মেকারকে না, আমার মনে হয় রাষ্ট্রের আরেকটু রেসপেক্টফুলি ডিল করা উচিত। ফিল্ম মেকার ইজ এ ভেরি সেন্সিটিভ পার্সন, আর ফিল্ম মেকার রাষ্ট্রকে সার্ভ করছে, ইটস এ লাইট বিয়ারার, ও আপনাকে দেখাচ্ছে সামনে কোথায় যাবে দেশটা। এবং আমি ওই অন্যদিন ছবিতে ক্লোজিংয়ে একটা মেটাফোর আছে যেটা লিটারালি সত্যি হয়ে গেছে 2024-এ, যেটা 2024-এর অন্তত 3-4 বছর আগে বানানো হয়েছে, একদম লিটারালি। আপনারা যারা অন্যদিন দেখছেন তারা বুঝতে পারবেন, যারা দেখেন নাই তারা বুঝতে পারবেন না, যে ওখানে একটা রূপক আছে, যে রূপকটা 2024-এ সত্য বলে প্রমাণিত হয়েছে। যারা আসলে অন্যদিন দেখেনি তারা আসলে যদি এখন দেখতে চায়, তারা আসলে এখন কীভাবে দেখতে পাবে এটা? এখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তো একটা সমস্যা, মানে আমাদের ছবিগুলো, মানে আমার ছবিগুলো তো ওইভাবে যখন সপ্তাহ জুড়ে হলে চলে, তখন একটা ওটার পেছনেই আমাদের যে পরিমাণ শক্তি এবং সময় ক্ষয় করতে হয়, তারপর আসলে নিজেদের ওটা আয়োজন করা যায় না। বাট তারপরও আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায়, মাঝে মাঝে ছোট্ট আসর করি,
হাইটি বলে একটা প্রোগ্রাম হচ্ছিল, যেটা এখন একটু বন্ধ আছে, হয়তো সামনে আবার হবে, যে একদম ঘরোয়া বৈঠকে 10-12 জন ছবিটা দেখতে আসে। ওইটার একটা প্রক্রিয়া শুরু করছিলাম। এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউশনে মাঝে মাঝে ওরা অর্গানাইজ করলে তখন গিয়ে আমি ছবিটা দেখাই। তো এই ব্যাপারটা আমি আসলে আর ড্রাইভ করছি না। আমাদের বর্তমান সেন্সর বোর্ড কি আসলে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমরা যদি সম্প্রতি একটা ঘটনা দেখি যে ঘোষণা এসেছে যে সিনেমায় যদি ধূমপানের দৃশ্য থাকে সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য নির্বাচিত হবে না। তো এই ক্ষেত্রে আসলে আপনার বক্তব্যটা কি? আমি ভেরি সরি টু সে, আমাদের চলচ্চিত্র সংক্রান্ত শুধুমাত্র এই সেন্সর বোর্ড না, প্রায় প্রত্যেকটা আলোচনার মধ্যেই আইদার খুব চাইল্ডিশ ব্যাপার থাকে অথবা সার্কাস্টিক কিছু ব্যাপার থাকে। মানে এটা সার্কাজম বা শিশুতোষ ছাড়া তো আর কোনো কিছু আমি বলতে পারতেছি না। মানে এটা শুধুমাত্র এই যে পুরস্কারের ক্ষেত্রে বলছি না, মানে আমাদের চলচ্চিত্র সংক্রান্ত এমনকি ফিল্ম মেকারও যেসব নিয়ে অনেক আওয়াজ উত্তেজনা করার চেষ্টা করেন, পুরো প্রসেসটার মধ্যে কোথাও যেন একটা সারফেস লেভেলের আলোচনা আছে। মানে পুরো বিষয়টার ভেতরে ঢোকা, মৌলিক কাঠামোর জায়গাটাতে ধরা, মৌলিক সমস্যার জায়গাটাতে ঢোকা এবং সেইখানে কন্ট্রিবিউট করা রাদার দেন শুধু ক্রিটিসাইজ করা। এই প্রক্রিয়াটার জন্য কিন্তু আমি ম্যাচুরিটি দেখি না প্রথমত ফিল্ম মেকারদের মধ্যে, তারপর আসবে না ফিল্মের অন্য স্টেক হোল্ডার এক্সটার্নালি। মানে ফিল্মের যে আপনি একদম ঘরের যে লোকগুলা, তাদের মধ্যেতেই ম্যাচুরিটি দেখি না আমি, যে তারা মানে এই সিগারেট খাওয়াটা তো অনেক একটা সিলি ব্যাপার। মানে একটা মৌলিক কাঠামোগত জায়গায় আমরা কখনো অ্যাড্রেস করতে পারি না। সেখানে এখন আসলে আমরা কাঠামোগত সমস্যা নিয়ে আলোচনা করতেছি না, আসলে অ্যাওয়ারনেসই নাই এটা নিয়ে, সে জানেই না। মানে যে মানে সংগঠন বলেন বা নানানভাবে নানান কিছু করছে, তার ওই ম্যাচের সবার একটা একটু খারাপ শোনাইতে পারে, কিন্তু কথাটা বলা দরকার, বিশেষ করে তরুণদের মধ্যে। আমি একটা প্রচণ্ড অস্থিরতা দেখতে পাই। আমি নিজেকে বুড়া কখনোই ভাবিনি, জীবনেও ভাববো না। আমি হচ্ছি নবীন যারা যেই একটা কাজ করতে আসে না, তার মধ্যে কোনো স্থিরতা নাই, তার মধ্যে কোনো মানে আমরা ছোটোবেলায় বলতো যে সবর, ঠেহের, ধৈর্য, স্থিতি, মানে একটু ওয়েট করো, তুমি একটু দেখো, বোঝো, জানো, ওটার ভিতরে ঢোকো, এইটা নাই। হচ্ছে আসলাম বিনিবিডিবিসি, আমি আসবো, দেখবো, জয় করবো। তো সবাই তো আলেকজান্ডার না। আচ্ছা, যদি নবীন নির্মাতাদের কথা বলি, তারা আসলে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে, তারা আসলে এখন বাজেট বা কীভাবে আসলে বানাবে এটা নিয়ে, মানে তৈরি করতে একটা বাজেট তো দরকার হয় আসলে, অবশ্যই দরকার। তো সেই বাজেটটা নিয়ে তো বাংলাদেশে খুব সমস্যার মধ্যে পোহাতে হয়, আসলে সমস্যা পোহাতে হচ্ছে বা হয় সবসময়। এটা বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই ইন্ডিপেন্ডেন্ট নির্মাতাদের এগুলো ভুগতে হয়। এটা নিয়ে কথা বলাটাই আমার মনে হয় এক ধরনের মানে নিজেকে মানে ছোট করা। আমি তো জানি যে এটা পাথ নট টেকেন, আমি তো জানি যে এটা আমি আরামে জার্নি করতে আসিনি। এখন আপনার সেটার জন্য রাত্রেবেলা আপনি ওই যে ট্রাকে করে মাটি কাটতে যায় না, মুখে গামছা পেঁচায়, হ্যাঁ, যাবেন। আপনার কি মনে হয় না আমি ট্রাকে মাটি কাটতে যাই না? আমি এখনও যাই মাটি কাটতে। আমি মুখে গামছা পেঁচায় যাই বলে আপনি হয়তো দেখতে পান না। এটা তো আপনার সিদ্ধান্ত, এটা আপনার চয়েস। ইউ ডিসাইডেড টু বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সো ইট ইজ ইয়োর গোল। আপনি আরেকজনকে ব্লেম করার আগে আপনি নিজেকে ঠিক করেন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হবেন, এখন আপনি বলতেছেন যে আমার টাকা লাগবে। কেমন, সব কিছুর একটা ল আছে তো। টাকা যে দিবে সে তো একটা এজেন্ডাও দিবে, সাথে প্রোপাগান্ডাও দিবে, সাথে সাথে তার একটা অবজেক্টিভও থাকবে। এখন বলেন আপনি আমাকে টাকা দিবেন কিন্তু আপনি আমাকে এজেন্ডা দিবেন না, এটা শিশুতোষ না? ঠিক আছে, আমরা শেষ প্রশ্নে যাই। আপনি যদি আসলে সিনেমা না বানাতে আসতেন তাহলে আসলে আপনি কি হতেন? বাঁশি বাজানোর খুব ইচ্ছা ছিল। আচ্ছা, আমার টেবিলে এখনও একটা বাঁশি আছে, এটা বলছিলাম বোধহয় কোথাও। মানে একটা মানুষ আসলে কোনো কিছু হইতে চায় বা চায় না, তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে তার সময় এবং তার চারপাশ তাকে একটা মানুষ বানায়। আপনি কিন্তু আপনি না, আসলে আপনি অনেক কিছুর একটা মানে একটা কাদা মাটির মতো, এদিক দিয়ে বাড়ি খেয়ে, এদিক দিয়ে বাড়ি খেয়ে, ওদিক দিয়ে বাড়ি খেয়ে, এদিকে আছাড় খেয়ে, ওদিকে একটু পানি পড়ে, এদিকে একটু রং লেগে আপনার একটা শেপ হয়ে গেছে, সব ভাবছে আপনি ওইটা কিন্তু আপনি না আসলে। মানে তার সময় এবং চারপাশ মিলে একটা মানুষকে তৈরি করে। তো আমি যা হয়েছি আমি তাই হয়েছি, আমার এটাই হওয়ার কথা ছিল, অন্য কিছু হওয়ার কথা ছিল না। ধন্যবাদ ভাইয়া, আমাদের আলোচনা আজকে এখানেই তাহলে আমরা শেষ। থ্যাংক ইউ। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা।